বাংলাদেশের ছাত্র আন্দোলনে পরের দিকে হাজার হাজার লাখ লাখ ছাত্র যোগদান করলেও শেখ হাসিনাকে চেয়ার থেকে টেনে নামানো, বাংলাদেশে ক্ষমতা বদল করানো এবং বাংলাদেশের নতুন সরকার গঠনের শুরুটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সাধারণ 3 জন ছাত্রের হাত ধরে শুরু হয়েছিল। এই মুহূর্তে আমাদের দেশেও এক ট্রেনি ডাক্তার ছাত্রীর নৃশংসভাবে হত্যাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন চলছে। আজকের এই পর্বে জানাবো ঢাকা ইউনিভার্সিটির 3 জন সাধারণ ছাত্রের শুরু করা আন্দোলন কিভাবে শেখ হাসিনাকে নিজের চেয়ার ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকার মজুমদার ঢাকা ইউনিভার্সিটির এই 3 জন সাধারণ ছাত্র 15 বছর ধরে শাসন করা একজন প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করেছেন। এই প্রায় অসম্ভব কাজটি কিভাবে এই 3 জন সাধারণ ছাত্রনেতা সম্ভব করলেন? এর পেছনে প্রধানত 5টি ভুল রয়েছে শেখ হাসিনা সরকারের। কোটার বিষয়ে বাংলাদেশে হাইকোর্টে রায় আসার পরে শেখ হাসিনা সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। 7ই অগস্ট এই মামলার শুনানির দিন ধার্য হয়। এদিকে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি বা নাতিপুতিদের জন্য 30%-এর মতো একটা বড় সংখ্যার সরকারি চাকরি সংরক্ষণ হওয়ার জন্য ছাত্র সমাজের অসন্তোষ দিন দিন বাড়ছিল। এমনিতেও বেসরকারি ক্ষেত্রে বাংলাদেশের চাকরির সুযোগ খুব কম। 2018 সালের বাতিল কোটা আইনকে যখন বাংলাদেশের হাইকোর্ট আবার নতুন করে লাগু করে, তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নাহিদ ইসলাম এই রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। নাহিদ ইসলামের সাথে আবু বাকার মজুমদার এবং আসিফ মাহমুদ ভীষণই সক্রিয়ভাবে এই আন্দোলনে যোগদান করেন। তারপর একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন তারা করছিলেন এই কোটা আইনের বিরুদ্ধে। জুলাই মাসের 20 তারিখ বা তার আশেপাশে হঠাৎ করে এই 3 জন ছাত্রনেতা নিখোঁজ হয়ে যান। আন্দোলনকারী ছাত্ররা অনেক খোঁজাখুঁজি করার পরেও তাদের নেতাদের না পেয়ে পুলিশে জানান। পুলিশ এবং সরকারের পক্ষ থেকে বলা হয় এই 3 জন নিখোঁজ ছাত্রনেতার বিষয়ে তারা কিছুই জানেন না। এদিকে পুলিশ যখন নাহিদ ইসলামকে ধরে নিয়ে যাচ্ছিল, সেই ঘটনাটি কেউ ক্যামেরাবন্দি করে সমাজ মাধ্যমে পোস্ট করে দেয় এবং অল্প সময়ের মধ্যে সেই ভিডিও ভাইরাল হওয়ার ফলে পুরো বাংলাদেশ জানতে পারে যে নাহিদ ইসলাম পুলিশি হেফাজতে রয়েছেন। আন্দোলনরত ছাত্ররা দাবি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। পরের দিন অর্থাৎ 21শে জুলাই ঢাকা শহরের একটি পুলের পাশে সমস্ত শরীরে গভীর আঘাতের দাগ সহ অজ্ঞান অবস্থায় নাহিদ ইসলামকে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই চিকিৎসার কারণে এই ছাত্রনেতাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তির 5ম দিনের মাথায় যখন নাহিদ ইসলাম সম্পূর্ণভাবে সুস্থও হননি, সেই সময় মানে 26শে জুলাই পুলিশ আবার তাকে তুলে নিয়ে যায় এই যুক্তি দিয়ে যে অন্য একটা ছাত্র সংগঠনের দিক থেকে নাহিদের প্রাণের ঝুঁকি আছে, পুলিশ নিরাপত্তার কারণে তাকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে জুলাই মাসের 19 তারিখে পুলিশ আবু বাকার মজুমদার নামক ছাত্রনেতাকেও তুলে নিয়েছিল। পুলিশ যা কিছু নাহিদ ইসলামের সাথে করেছিল সেই সমস্ত কিছুই ওনার সাথেও করে এবং ওনাকেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন দ্বিতীয়বার তুলে নিয়ে যায়। তারপর 27শে জুলাই বাংলাদেশের গোয়েন্দা বিভাগ একইভাবে আসিফ মাহমুদকেও তুলে নিয়ে যায়। তারপরে ক্রমাগত আসিফ মাহমুদের পরিবার তার সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু তাদেরকে এবং বাকি ছাত্র নেতাদের কাউকেই আসিফের সাথে দেখা করতে দেওয়া হয়নি। 2 দিন পরে 29শে জুলাই তার পরিবার তার সাথে দেখা করে জানতে পারেন তাকেও নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির 3 জন সাধারণ ছাত্রনেতাকে তুলে নিয়ে গিয়ে এই নির্মম অত্যাচার করাটা হাসিনা সরকারের ঠিক হয়নি। এটা করার আগে তাদের অনেকবার ভাবা উচিত ছিল যে ক্ষমতা দিয়ে সব কিছু দখল করা যায় না। এমনিতেও 2018 সাল থেকে মোটামুটি কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু কোটা আইন নিয়ে মানুষের মনে অসন্তোষের আগুন দীর্ঘদিন ধরে ধিকি ধিকি করে জ্বলছিল। এই নির্মম অত্যাচারের কাহিনী যখন সাধারণ মানুষের কাছে পৌঁছবে, তখন স্বাভাবিকভাবেই মানুষ সরকার বিরোধী হয়ে পড়বে এবং পরে সেটাই হয়েছিল।
এই স্বাভাবিক সত্যটা মেনে নিলে হাসিনা সরকারের পক্ষে এত বড় ভুলটা আর করা হতো না। এরপরে আসব শেখ হাসিনার করা দ্বিতীয় ভুলটির ব্যাপারে। 3 জন ছাত্রনেতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাসিনা সরকার সামাজিক মাধ্যমে এই 3 জন ছাত্রনেতার তরফে ভিডিও পোস্ট করে সমস্ত আন্দোলনকারী ছাত্রদের অনুরোধ জানানো হয় আন্দোলনের কর্মসূচি স্থগিত রাখার জন্য। সুপ্রিম কোর্টে কোটা বিরোধী আন্দোলনের মামলার শুনানি আগস্ট মাসের 7 তারিখে ছিল। সেই কারণে এই আন্দোলনে আর কোনো প্রয়োজন নেই। আন্দোলন বন্ধ করে দিয়ে ছাত্ররা যার যার বাড়িতে যেন ফিরে যান। প্রথমে আন্দোলনকারী ছাত্ররা কিছুতেই মানতে পারেননি যে তাদের নেতারা তাদেরকে আন্দোলন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। তারপরে বিষয়টি যখন তারা ভেবে দেখেন, তারা বুঝতে পারেন নাহিদ ইসলাম যখন এই ভিডিও বার্তাটি দিচ্ছিলেন তখন তিনি যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। এই কথাগুলো তিনি স্বতঃস্ফূর্তভাবে বলছিলেন না। পুরো ভিডিওটা ভালোভাবে দেখার পরে আন্দোলনকারী ছাত্ররা নিশ্চিত হয়ে যান যে এই ভিডিও বার্তাটি জোরপূর্বক রেকর্ড করে সমাজ মাধ্যমে দেওয়া হয়েছে। এরপরে ছাত্ররা আন্দোলন আরও জোরদার করেন এই 3 জন ছাত্র নেতার রেহাইয়ের দাবিতে। পুলিশ এবং শেখ হাসিনা সরকার বুঝতে পারেন যে আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তখন আর কোনো উপায় না পেয়ে তারা 3 জন ছাত্রনেতাকে রেহাই করে দেন। শেখ হাসিনার বোঝা উচিত ছিল তিনি তার পুলিশকে দিয়ে ছাত্রনেতাদের যে অত্যাচার করিয়েছেন তা বাইরে এলেই সমাজ মাধ্যমে অবশ্যই ছাত্রনেতারা পুরো দেশকে জানাবেন। সমাজ মাধ্যমকে যদি হাতিয়ার করে সরকার আন্দোলন বন্ধ করার উপায় বার করতে পারেন তাহলে সেই সমাজ মাধ্যমকে হাতিয়ার করে ছাত্রনেতারা অবশ্যই আন্দোলন আরও জোরদার করার চেষ্টা করবেন। তাছাড়া ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়াটাও কোনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ ইন্টারনেট পরিষেবার ওপর সাধারণ জনগণের সাথে সরকারও ভীষণভাবে নির্ভর করে। সেই হিসেবে অনেক দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা কোনোভাবেই সম্ভব ছিল না। এটাও একটা মারাত্মক ভুল ছিল হাসিনা সরকারের। এরপর আসবো 3 নম্বর মারাত্মক ভুলটির কথায়। ছাড়া পাওয়ার পরে 3 জন ছাত্রনেতার অবস্থা দেখে, বিশেষ করে নাহিদ ইসলামের ওপর যে নির্মম অত্যাচার হয়েছিল সেটা দেখে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে সাধারণ জনতা বুঝতে পারছিল না তারা দুঃখে কাঁদবে নাকি এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে। তারপর নাহিদ ইসলাম যখন তার নিজের কাহিনী সামাজিক মাধ্যমে সবাইকে জানালেন, সেই অত্যাচারের কাহিনী শুনে মানুষ শিউরে উঠল। তিনি জানান জুলাই মাসের 20 তারিখে নিয়ে গিয়ে তাকে লোহার রডে ততক্ষণ পেটানো হয় যতক্ষণ না তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। তারপর ওনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয় এবং কিছু ভিডিও রেকর্ড করানো হয়, কিন্তু তিনি সেই মুহূর্তে সজ্ঞানে ছিলেন না। তারপরে উনি জানান, এই আন্দোলন আমি সজ্ঞানে কোনোদিনও বন্ধ করার কথা বলিনি, বলতে পারি না। এই একইভাবে আবু বাকার মজুমদার এবং আসিফ মাহমুদের সাথেও অত্যাচার করা হয়েছিল। তারপর তাদেরকেও ইঞ্জেকশন দিয়ে কিছু রেকর্ড করানো হয় এবং তারাও জানান তারা কোনোদিনও আন্দোলন বন্ধ করার কথা সজ্ঞানে বলেননি। তারপর নাহিদ ইসলাম বলেন, এখনো পর্যন্ত আমরা ছাত্ররা খালি হাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, কিন্তু প্রয়োজনে হাতে তারা হাতিয়ারও তুলতে পারেন এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিও তোলেন। যদি শেখ হাসিনা গদি না ছাড়েন তাহলে বাংলাদেশে রক্তগঙ্গা বইবে। ছাত্র নেতাদের তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড অত্যাচার করে ইঞ্জেকশন দিয়ে ভিডিও রেকর্ড করে যে বার্তাটি আন্দোলনকারী ছাত্রদের দেওয়ার চেষ্টা করা হলো সেটা তো স্বাভাবিকভাবে বসে আলোচনার মাধ্যমেও করা যেতে পারত। আলোচনার মাধ্যমে যদি ছাত্র নেতাদের বোঝানো যেত যে তারা 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন, সুপ্রিম কোর্টে এই মামলার কি রায় আসে সেটা দেখা যাক। যদি মামলার রায় ছাত্র নেতাদের অপছন্দের হয় তখন না হলে আবার তারা আলোচনায় বসে ঠিক করবেন যে কি করা যাবে। কিন্তু সেটা না করে প্রথমেই সরকার নিরীহ ছাত্র নেতাদের ওপর ক্ষমতা প্রদর্শন করে নিজের সর্বনাশ ডেকে আনলো। এই তৃতীয় ভুলটি একটি মারাত্মক ভুল ছিল। এই সব কিছু জানার পরে আন্দোলনকারীরা ছাত্রদের সাথে সাথে বাংলাদেশের সাধারণ জনগণও এই আন্দোলনে যুক্ত হয়ে আন্দোলনকে আরও জোরদার করে। জুলাইয়ের 3 তারিখে আন্দোলনকারী ছাত্রদের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। সেদিন প্রায় 100 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।
যার মধ্যে 19 জন পুলিশ কর্মীও ছিলেন। বলা হয় 3 তারিখে পুলিশের সাথে সাধারণ জনগণের এই খণ্ডযুদ্ধে কিছু বিরোধী রাজনৈতিক দল এবং সেই সময়ে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তাদের লোক ঢুকিয়ে আন্দোলনকে আরও হিংসাত্মক করে তোলে। মনে করা হচ্ছে ছাত্রদের তুলনায় ছাত্রদের সাথে মিশে যাওয়া এইসব বিরোধী রাজনৈতিক দল এবং জঙ্গি গোষ্ঠীর দলের লোকেরা অনেক বেশি হত্যালীলা ঘটিয়েছে। যদিও অফিসিয়ালি মৃতের সংখ্যা 300 বলা হয়, কিন্তু আনঅফিসিয়ালি মনে করা হয় এই সংখ্যাটা হাজারও ছাড়িয়ে যেতে পারে। শেখ হাসিনা সরকারের সাধারণ জনগণের উপর নির্মম অত্যাচারের কাহিনী অনেকভাবে উঠে এসেছে। তার মধ্যে আয়নাঘরের অত্যাচারের কাহিনী হলো অন্যতম। কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নেই যে তিনি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে অর্থনীতি থেকে শুরু করে আরও অনেক ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি যখন জানতেন তার বিরোধী রাজনৈতিক দল অথবা তার শত্রু জঙ্গি গোষ্ঠী তারা কেউই ওনার মতো উদারবাদী নয়, তিনি সরে গেলেই এই কট্টরবাদীদের ছায়ার তলায় দেশ ক্রমশ আরও পিছিয়ে পড়বে। তার বিরোধী শত্রুরাও তাকে উৎখাত করার সুযোগ খুঁজছিল। তাছাড়া ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক কিছু ক্ষেত্রেও তিনি শত্রুতা করে ফেলেছিলেন। তিনি নিজের মুখেই বলেছেন, এক শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে ধমকানিমূলক কথাবার্তা বলেছিলেন ভোটের আগে। সে কারণে কোটা বিরোধী আন্দোলন যেটা দীর্ঘদিন ধরে চলছিল, সেই আন্দোলনকে এত হালকাভাবে নেওয়া বা পুলিশকে দিয়ে বন্দুকের নলের মুখে আন্দোলন দমন করার চেষ্টা করে তিনি অত্যন্ত ভুল করেছেন। সবচেয়ে আগে তিনি বা তার কোনো প্রতিনিধিকে পাঠিয়ে আন্দোলনকারী ছাত্রদের সাথে আলোচনা করা উচিত ছিল। এই চতুর্থ ভুলটিও তার গদিচ্যুত হওয়ার অন্যতম কারণ। কোটা বিরোধী আন্দোলনের সময়টাতে শেখ হাসিনা ছাত্রদের বিরুদ্ধে যে ধরনের মনোভাব দেখিয়েছেন বা তাদের জন্য যে ধরনের মন্তব্য করেছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার গদিচ্যুত হওয়ার জন্য। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? তার এই মন্তব্য কার্যত তাকে গদিচ্যুত করার ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে দেয়। তার এই মন্তব্যের পরেই আন্দোলন ভয়ানক আকার ধারণ করে এবং বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। তার মতো এরকম একজন বিচক্ষণ ব্যক্তির এই ধরনের মন্তব্য করার আগে অনেকবার ভাবা উচিত ছিল। বিশেষ করে বাংলাদেশের জন্য রাজাকার শব্দটি কি মারাত্মক অর্থে ব্যবহার হয় সেটা তো তার থেকে ভালো কেউ জানতো না। তিনি যদি আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের প্রতি একটু নরম মনোভাব এবং সংযত মন্তব্য করে চলতেন, তাহলে এত সহজে এই পরিণতি হয়তো তার হতো না। তাছাড়াও আরও ছোট বড় অনেক কারণ আছে যার জন্য শেখ হাসিনা সরকারের পতন ঘটল। বাংলাদেশকে নোবেলের সম্মান এনে দেওয়া মোহাম্মদ ইউনূসকে বিনা কারণে নানা রকম মামলা করে অযথা হয়রানি করা। 2006 সালে নোবেল পুরস্কার পাওয়ার পরে 2007 সালের ফেব্রুয়ারি মাসের নাগরিক শক্তি নামে একটা পলিটিক্যাল পার্টি গঠন করেন মোহাম্মদ ইউনূস। তিনি ভেবেছিলেন একটি অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক দল গঠন করে দেশ থেকে দারিদ্র্য এবং অশিক্ষার অন্ধকার দূর করবেনই। সেই পার্টিতে অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিদের সদস্য হিসেবে নেওয়া হয়েছিল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই মোহাম্মদ ইউনূসের মোহভঙ্গ হয়। তিনি বুঝতে পারেন দুর্নীতি ছাড়া রাজনীতিতে থাকা সম্ভব নয় এবং রাজনীতি থেকে সরে আসেন। কিন্তু তারপরেও শেখ হাসিনা সবসময় তাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন এবং ভাবতেন যে কোনো সময় মোহাম্মদ ইউনূস তাকে গদি থেকে সরানোর ক্ষমতা রাখেন। এই চিন্তা থেকে তিনি সবসময় তার সাথে শত্রুতা করে গেছেন। অথচ এরকম একজন বিদ্বান ব্যক্তি যিনি স্বতঃস্ফূর্তভাবে দেশকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার জন্য কাজ করে চলেছেন, তাকে তিনি দেশের উন্নতির কাজে লাগাতেই পারতেন। জুলাই মাসের প্রায় প্রথম দিক থেকেই বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছিল। সেই সময় বাংলাদেশের ছাত্র সমাজ অথবা সরকার পক্ষ কেউই বোধহয় ভাবেননি যে এই ছাত্র আন্দোলনে বাংলাদেশের ক্ষমতা বদল হয়ে যাবে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে হবে। 31শে জুলাই বিকেলবেলা ঢাকায় ভারতীয় দূতাবাসে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় শর্মা নিজের অফিসে বসেছিলেন। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী বাড়ি থেকে তার কাছে ফোন আসে। বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে চান।
তিনি বোধহয় আন্দাজ করতে পারছিলেন কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে চেয়েছেন। একেবারেই সময় নষ্ট না করে তিনি সোজা প্রধানমন্ত্রীর বাড়ি যান দেখা করার জন্য। শেখ হাসিনা সোজাসুজি বলেন, এই আন্দোলন প্রথম দিকে শুধুমাত্র ছাত্র আন্দোলন থাকলেও এই মুহূর্তে সেটা আর ছাত্রদের দখলে নেই। এই আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীও মিলিত হয়েছে। তিনি জানতে পেরেছেন তার প্রাণের ঝুঁকি আছে, তাকে হয়তো হত্যা করারও পরিকল্পনা হচ্ছে। তিনি এই বিষয়ে ভারতের সাহায্য প্রার্থনা করেন। শেখ হাসিনার যখন প্রণয় শর্মার সাথে এইসব কথাবার্তা চলছে, তখন ছাত্র সংগঠনগুলো জানিয়ে দিয়েছিল যে তারা গণভবনের দিকে লং মার্চ করবে। ওই 31শে জুলাই প্রণয় শর্মাকে দেখা করতে ডাকার আগে শেখ হাসিনা সরকার পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। শেখ হাসিনা মনে করেছিলেন যদি 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয় তাহলে সাধারণ জনগণ বাড়িতে বসে থাকলে হয়তো আর আন্দোলনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে। কিন্তু তাতেও কাজ হয়নি। দলে দলে সাধারণ মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাছাড়া শেখ হাসিনা বাংলাদেশের সেনাপ্রধানের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রণয় শর্মা এই বিষয়ে দিল্লির সাথে কথা বলেন, কিন্তু এদিক থেকে বলা হয় বাংলাদেশে যা কিছু ঘটছে সেটা তাদের একান্তই অভ্যন্তরীণ সমস্যা। বাংলাদেশের অভ্যন্তরীণ আন্দোলন দমনে ভারতের হস্তক্ষেপ আন্তর্জাতিক স্তরে ভুল বার্তা দিতে পারে। কিন্তু যদি শেখ হাসিনা মনে করেন তার প্রাণের ঝুঁকি আছে বাংলাদেশে, তাহলে তিনি কোনোভাবে যদি ভারতের সীমার মধ্যে পৌঁছতে পারেন তাহলে তার নিরাপত্তার সমস্ত দায়িত্বভার ভারত নিতে পারে। এর মধ্যেই আগস্ট মাসের 4 তারিখ চলে আসে। দেখা যায় বাংলাদেশের বিভিন্ন দিক থেকে দলে দলে মানুষ পার্লামেন্ট হাউস এবং গণভবনের দিকে লং মার্চ করে আসতে থাকে। শেখ হাসিনা জেনে গেছিলেন যে তার প্রাণের ঝুঁকি আছে, কারণ ছাত্র আন্দোলন আর ছাত্রদের হাতে ছিল না। বিরোধী রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী মিলিত হয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছিল। তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলেন, সেনা নামিয়ে কড়া হাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। কিন্তু সেনাপ্রধান তাতে রাজি হননি। তিনি বলেন তাতে পরিস্থিতি আরও খারাপ হবে, হতাহত এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়বে, আর তার চেয়ে বড় কথা শেখ হাসিনার ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। প্রথমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে রাজি হলেও পদত্যাগ করতে রাজি হননি। সেনাপ্রধান আবার তাকে বোঝান এই পরিস্থিতিতে তার পদত্যাগ করাটাই উচিত হবে। এবার শেখ হাসিনা রাষ্ট্রের উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করতে রাজি হন, কিন্তু ক্রমশ পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে সেই সময়টুকুও দেননি। সেনাপ্রধান হলেন শেখ হাসিনার দূর সম্পর্কের আত্মীয়, সম্পর্কে তিনি তার ভগ্নিপতি হন। তিনি চাননি বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষতি হোক, সে কারণে তিনি তাকে বোঝান তিনি যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তাহলে এটা বোঝা যাবে যে তিনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তার যাত্রা আটকানোর জন্য চেষ্টা হতে পারে। সমস্ত দিক বিচার করে সেনাপ্রধান শেখ হাসিনাকে মাত্র 45 মিনিট সময় দেন ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার। ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি অত্যন্ত গোপনে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সেই থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন। তার নিরাপত্তার কথা ভেবে ভারত সরকার তাকে একটি অত্যন্ত গোপন স্থানে রেখেছে। তার ছেলের এক সাক্ষাৎকারে এটুকু জানা যায় তিনি আবার বাংলাদেশে ফিরতে চাইছেন। তাহলে আজকের আড্ডার আসর এখানেই শেষ করছি। দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় থাকা এক প্রধানমন্ত্রীকে সাধারণ 3 জন ছাত্রের হাত ধরে শুরু হওয়া আন্দোলন যেভাবে গদিচ্যুত করলো, এই কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই পর্বে যদি কোনো তথ্যে ভুল থাকে বা যদি কোনো বক্তব্যে ত্রুটি থাকে সেটা অনিচ্ছাকৃত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। দেখা হবে একটা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।